আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ রশিদ লালী আপনাদের সাথে থাকবো দর্শক মণ্ডলী। আর আমাদের সাথে আলোচনার জন্য আছেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান, সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, এবং তার সাথে আছেন সুবক্তা ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, চেয়ারম্যান প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, যেমনটা গতকালকেও আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের নবনির্বাচিত ডাইরেক্টর জনাব রকিবুর রহমান সাহেব দেখা করেছেন একটি প্রতিনিধি দল নিয়ে। এবং কালকের ঘটনা আরেকটা ঘটেছে, যেটা মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন পুরা এক্সিকিউটিভ কমিটি সহ ওনারা মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, এবং সেই প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব যে কি আলোচনা হয়েছে এবং সেটা বাজারের জন্য কি আসতে পারে। আমরা প্রথমে চলে যাচ্ছি দর্শক মণ্ডলী জনাব সাইদুর রহমানের কাছে। যেমনটা আপনি শুনলেন জনাব সাইদুর, যে গত পরশুদিন গভর্নরের সাথে দেখা হয়েছিল, কালকে আপনারা অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন। জনাব রকিবুর রহমান যেটা জানিয়েছেন যে খুব সুন্দর আলোচনা হয়েছে, এবং উনি বলেছেন যে এই যে এখন একটা চলছে, এটা শেষ হয়ে গেলে তারপরে উনি ডাকবেন এবং পুঁজিবাজারের জন্য উনি কাজ করতে চান এবং একটা ভাইব্রেন্ট পুঁজিবাজার উনি দেখতে চান। আপনাদের সাথে কি আলোচনা হয়েছে? জি, রকিবুর রহমান সাহেব যেমনটি বলেছেন, আমাদের সাথে আলোচনার সেরকমই ছিল। ওনাকে আমরা যখন সম্বর্ধনা জানাতে যাই, তারপরে ওনার সাথে খুব স্বল্প সময়ের আলোচনা হয়েছে, কারণ ওনার যথেষ্ট ব্যস্ততা ছিল। মাত্র উনি জয়েন করলেন, উনি বলল যে আমি মাত্র জয়েন করেছি, এটা আমি আসলে হয়তো নেক্সট উইকে বা তারপর সপ্তাহে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে বলবো, এবং আমরা একটি শক্তিশালী পুঁজিবাজার দেখতে চাই। শক্তিশালী পুঁজিবাজার গঠনের লক্ষ্যে যে ধরনের সমর্থন সহযোগিতা দরকার সেটুকু করার ব্যাপারে উনি আশ্বস্ত করেছেন আমাদেরকে। খুব সুন্দর কথা ডক্টর জহির, এবং তার সাথে আরেকটা প্রশ্ন শেষ করে আমরা ডক্টর জহিরের কাছে যাব। সেটা হলো যে গতকালকে মাননীয় অর্থমন্ত্রীর সাথে আপনাদের একটা বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে মাননীয় অর্থমন্ত্রী সাথে আলোচনার মধ্যে কি কি উঠে এসছে? ধন্যবাদ লালী ভাই। অর্থমন্ত্রী মহোদয়ের সাথে এর আগেও আমরা দেখা করেছিলাম, যে সকল বিষয়গুলো ওনার দৃষ্টিতে এনেছিলাম উনি কিন্তু তখনও খুব আন্তরিকভাবে নিয়েছেন, এবং কালকে খুব দীর্ঘ সময় ওনার সাথে আলোচনার জন্য খুব আন্তরিকভাবে বিষয়গুলো শুনেছেন, এবং উনি প্রত্যেকটি বিষয়কেই তার বিবেচনায় রেখে উনি খুব দ্রুতই এগুলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন বলে বলেছেন। আমরা কিন্তু কালকে নতুন ব্যাংকিং সচিব মহোদয়ের সাথেও দেখা করেছি, অ্যাডিশনাল সেক্রেটারি সাহেবের সাথেও দেখা করেছি। ওনারা সবাই আন্তরিকতা দেখেছেন। যেমন ব্যাংকিং সচিব মহোদয় বলেছে যে আমি তো মাত্র 2 দিন এসেছি, আমরা হয়তো আগামী সপ্তাহে আপনাদের সাথে বা তারপরের সপ্তাহে আপনাদের সাথে বসে আসলে বিষয়টা সম্পর্কে আমাকে বুঝতে হবে, সময় দিয়ে বসতে চাচ্ছেন উনি বলল যে আপনাদের সাথে হঠাৎ করে বসে 5-10 মিনিটে তো আসলে বিষয়টা আলোচনা করা যাবে না, এইটা নিয়ে আমরা একটু সময় নিয়ে বসতে হবে, আপনারা আমাদেরকে একটু সময় নিয়ে আসেন, আমরা এটা ডিটেলস বুঝতে চাই, এবং আমার দিক থেকে যা করণীয় আমি সব কিছু করতে রাজি আছি, কারণ পুঁজিবাজার দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এই বাজারকে শক্তিশালী এবং সক্রিয় রাখার জন্য, গতিশীল রাখার জন্য যা দরকার সরকারের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে সেটা করব। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী খুব স্পেসিফিকলি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। যে বিষয়টা হলো ইম্পর্টেন্ট হলো যে 2 বছরের সময় বৃদ্ধি এর যে বিষয়টা, আসলে ওনার ধারণা ছিল যে এটা হয়ে গেছে হয়তোবা। তো আমরা বললাম যে স্যার এটা তো প্রক্রিয়াধীন আছে। তখন উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখে বললেন যে এই কাজটা কেন দেরি হচ্ছে, এটা একটু ত্বরান্বিত করার জন্য। এছাড়াও অন্যান্য যে সকল বিষয়গুলো, যেমন ধরেন আমরা আগেও বলেছি যে নন লিস্টেড ইনস্ট্রুমেন্টগুলোকে এক্সপোজার থেকে বাইরে রাখার জন্য, উনি বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনেছেন। উনি বললো যে হ্যাঁ বিষয়টা তো আসলে যৌক্তিক। তো আমরা বললাম যে স্যার ওইটা আসলে হয়তো প্রাথমিক অবস্থায় জিনিসগুলো কনসিকুয়েন্ট নিয়ে হয়তো ওইভাবে ভাবা হয়নি, তবে এখন স্যার সময় এসেছে এগুলো ভেবে যে সকল জায়গা, যে কোনো আইনেরই তৈরির সময় হয়তো কিছু ত্রুটি বা ব্যাখ্যার ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে, কিন্তু বর্তমান এখন সময় এসেছে বা সার্বিক অবস্থা বিবেচনা করে এই বিষয়গুলোর এখানে সংশোধন আনা প্রয়োজন। তো স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে বললেন যে হ্যাঁ এগুলোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সামনে যে বাজেট আসছে, বাজেটেও আমাদের কিছু বিষয় বাজারের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলা
সেই বিষয়গুলো নিয়ে ওনাকে অবহিত করার চেষ্টা করেছি আমরা, যে এই জায়গাগুলো, কারণ বাজার একটা বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে গেছে স্যার। তো সেখান থেকে আমাদের একটু গতিশীলতার দিকে যেতে হবে। গতিশীলতার প্রথম শর্ত হিসাবে যেটা আমরা বললাম যে স্যার, এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতাটা বৃদ্ধি করা দরকার। এখন এটা প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবেই এখানে সহযোগিতা বা সমর্থনের ইস্যু আসছে। উনি একমত হয়েছেন যে হ্যাঁ, এটা সক্ষমতা, এবং পার্টিকুলারলি ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স যারা আছে তাদের ব্যাপারে যে এক্সপোজারের ইস্যুটা, সেটা আমরা বললাম যে তাদের এক্সপোজারের ক্যালকুলেশনটা সংশোধন করা হলে এখানে স্পেস ক্রিয়েট হবে, ফান্ডের অ্যাভেলেবিলিটি বাড়বে। এর অর্থ এই না যে ব্যাংকে সরাসরি বিনিয়োগই করতে হবে, কিন্তু ব্যাংক প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবেই কিন্তু আমাদেরকে সাপোর্ট দিতে পারে। তো সেই সাপোর্টের জন্য কিন্তু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তখন উনি বুঝতে পেরেছেন এবং উনি বলেছেন যে ঠিক আছে, বিষয়গুলো আমরা দেখব, যত দ্রুত সম্ভব দেখার চেষ্টা করব। উনি সবগুলো আলোচনায় আমাদের ইতিবাচকভাবে নিয়েছেন। প্রসঙ্গত যদি আমি একটু জিজ্ঞেস করতে চাই জনাব সাইদুর, যে এখানে ফান্ডিংয়ের কোনো কথা কি আপনারা বলতে পেরেছেন? যেমন আমাদের নেগেটিভ ইকুইটি অনেক বেশি, আমাদের বোধহয় ৬-৭ হাজার কোটি টাকার মতো এরকম একটা সমস্যা কিন্তু দায়ভার বাজারের উপরে আছে। তো সেইটার ব্যাপারে কি আপনারা কোনো আলোচনা করেছেন? আমরা আসলে কিছু বিষয়, এই বিষয়টাকে আলোচনায় নিয়ে এসেছি, ওনার দৃষ্টিতে এনেছি আমরা, যে এখানে মার্জিন লোন কি পরিমাণ আছে, এটা নেগেটিভ ইকুইটি কি পরিমাণ আছে, এবং সেগুলার আসলে এখান থেকে উত্তরণের ইয়েটা কি, সেই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি এবং উনি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন, নোট করেছেন। এগুলা নিয়ে ওনারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বা রক্ষকদের সাথে আলাপ আলোচনা করার, ওনার সাথে বোধহয় অ্যাডিশনাল সেক্রেটারিও ছিলেন যিনি এই কাজগুলো করবেন। জি জি, ওনারা। আরেকটা জিনিস আমি প্রসঙ্গত আলোচনায় আনতে চাই, সেটা হলো যে অনেকে বলে থাকেন, এবং এইটা একটা বিভ্রান্তিমূলক একটা প্রচারণা আমি যদি বলি এইভাবে, সেটা হলো যে বলে থাকেন যে দুই একটা ব্যাংক ছাড়া এক্সেস এক্সপোজার কোনো ব্যাংকের নাই, সব ঠিক হয়ে গেছে। এইটা আপনি যেহেতু ব্যাংকিং সেক্টরে আছেন, আপনি কি মনে করেন এরকম কয়টা ব্যাংক থাকতে পারে যেটা এক্সপোজারের? আসলে তথ্যপত্র ছাড়া এই বিষয়গুলো নিয়ে কথা যারা বলেন, এটা আসলে বিভ্রান্তি ছড়ান। বিষয়টা ঠিক এরকম না। বিষয়টা আপনার যেই আলোচনাটা, আমরা প্রথম একটু পিছনে যেতে হয়। আপনি একটা আলোচনা ছিলেন যে আমরা অর্থমন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে প্রায় 6.5 থেকে 7 হাজার কোটি টাকা এক্সপোজার আছে, সেইটা সমন্বয়ের জন্য টাইমটা বাড়ানো। তো পরবর্তীতে আমরা যখন অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক সবার সাথে কথা বলার পরে যখন নাকি সাবসিডারি কোম্পানির ক্যাপিটালগুলো সরিয়ে দেওয়া হলো, ওখানে কিন্তু একটা সাবস্টেন্সিয়াল অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তো এখন এই এক্সেস এক্সপোজারের জায়গাটা অনেকটা স্লিম হয়ে আসছে। কয়টা ব্যাংকের চেয়ে ইম্পর্টেন্ট হলো যে আসলে ওখানে এক্সেস এক্সপোজারের অ্যামাউন্টটা কত। এখন অ্যামাউন্টটা অনেক স্লিম হয়ে আসছে। এখানে এখন কোনো ব্যাংকের যদি ধরেন 10 কোটি টাকাও অ্যাক্সেস থাকে, সেটা কিন্তু অ্যাক্সেস। এই বিষয়ে লাস্টলি যখন কয়টা ব্যাংক হতে পারে এরকম? আছে বেশ 8-10টা ব্যাংক আমার মনে হয়। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো জনাব সাইদুর। এই জায়গায় আমি আপনার যোগ করে দিচ্ছি, আমাদের সদ্য প্রাক্তন যে গভর্নর মহোদয়, ওনার দৃষ্টিতে যখন আমরা এনেছিলাম, উনিও বলেছিলেন যে তোমরা এটা নিয়ে চিন্তা করো না, যেই সকল ব্যাংকগুলোর আছে আমরা 2 বছরের এক্সটেনশন হইলেও ভালো, নাও যদি হয়, তোমাদের যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোকে দরকার হলে আমি কেস টু কেস সবাইকে এক্সাম্পশন দিয়ে দেবো। এগুলো নিয়ে তোমরা চিন্তা করো না, এগুলো নিয়ে বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তো আমরা এখনও আশাবাদী। অ্যাকচুয়ালি এখন বিনিয়োগকারীদের কাছে বা সংশ্লিষ্ট অনেকের কাছে কিন্তু সঠিক তথ্য বা সঠিক কমিউনিকেশন না থাকার কারণে ফলে কিন্তু অনেক বিভ্রান্তিমূলক একটা প্রচারণা চলছে, কিন্তু এই ব্যাপারে আপনি নিশ্চিত, এটা আমরা খুব বললে আমরা বলতে পারি সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষই যথেষ্ট আন্তরিক বাজারকে গতিশীল করার জন্য, এবং কেউই বলে নাই যে টাইম বাড়ানো হবে না, কেউ বলে নাই যে এটার প্রয়োজন নেই। সবাই বলছে যেখানে যেই রকম প্রয়োজন সেই রকম সহযোগিতা তারা করবে, এবং আমরা আশা করছি যে সময় মতো কাজগুলো খুব দ্রুতই কাজগুলো হয়ে যাবে। জনাব জহির, আপনি সাইদুর সাহেবের বক্তব্য শুনেছেন। মোটামুটি ভাবে আগে আমরা যে জিনিসটা দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ 1 বছরেও গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট পান না, সেখানে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলেন নতুন গভর্নরের কাছে। রকিবুর রহমান সাহেব তাৎক্ষণিকভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন গভর্নরের সাথে, এবং অর্থমন্ত্রীর সাথে যে আলোচনা হয়েছে, আপনি কি মনে করছেন যে
এইগুলার যদি সময় মতো হয়ে যায় এবং এখন একটু একটা পর্যায় সমন্বয়ের হচ্ছে জিনিসগুলো? ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতিকে এবং রকিবুর রহমান সাহেবকে, যিনি নবনির্বাচিত ডিরেক্টর হয়েছেন, এবং তারা কিন্তু খুব দ্রুত গতিতে তড়িৎ কর্মা আমি বলবো তাদেরকে, এবং তারা নিউলি অ্যাপয়েন্টেড গভর্নর সাহেবের সাথে দেখা করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং অনেক কথা বলার চেষ্টা করেছেন, এবং গভর্নর সাহেব বলেছেন যে সময় দিবেন, আশ্বাস দিয়েছেন যে পুঁজিবাজারের জন্য উনি কাজ করতে চান এবং পুঁজিবাজারকে ভাইব্রেন্ট দেখতে চান। এটা অবশ্যই ইতিবাচক একটা বিষয়। শোনান, আমরা এখানে যারা স্টেক হোল্ডার আছি সবাইকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কিন্তু কাজ করতে হবে। দেখা গেলো যে আমি এককভাবে শুধু ব্রোকাররা কিছু করতে পারবো না, শুধু মার্চেন্ট ব্যাংক একা কিছু করতে পারবো না, বিএসসিসি একা কিছু করতে পারবে, স্টক এক্সচেঞ্জ একা কিছু করতে পারবে না, সাথে আমাদের সব স্টেক হোল্ডারকে নিয়ে একই সুরে কথা বলতে হবে। এবং দেখেন, মার্কেটে কিন্তু সব কিছুই ফেভারে আছে, সব কিছু ইন্ডিকেশনসগুলো পজিটিভ, বাট তারপর এখানে কোনো ফান্ড আসতেছে না। এবং এখানে সাইদুর ভাই ব্যাখ্যাও দিয়েছেন যে আমাদের যে এক্সপোজার ব্যাংকের, সে এক্সপোজারটা বাড়ানোর ব্যাপারে আমি মনে করি যে শুধু বাড়াইলে যে কাজ হবে তাও না, বাট বাড়াইলে যে জিনিসটা হবে যে এখানে একটু তারা সেফ সাইডে থাকবে। বাট প্রবলেম যেটা হয়, দেখেন, যখনই কোনো শেয়ার প্রাইস বাড়তে চায়, ইন্ডেক্স যখন বাড়ে, তখন কিন্তু সাথে সাথে কিন্তু এক্সপোজারটা বেড়ে যায়। হ্যাঁ, তখন আলটিমেট কিন্তু জায়গা থেকে ফোন চলে আসে যে আপনার কিন্তু এখন আপনি ওভার এক্সপোজড হয়ে গেছেন, আপনাকে সেল করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এবং তাই কিন্তু আমি যতটুকু জানি অফ দ্য রেকর্ড যে তাই হয়। যখন কোনো একটা ব্যাংকের মানে কোনো একটা সাবসিডিয়ারি কোম্পানি যখন কোনো একটা শেয়ার কিনতে চায় নতুন কিছু বড় অ্যামাউন্টের, তখনই কেনার পরেই ফোন আসে যে আপনারা কেন এত বড় ইনভেস্টমেন্ট এখানে করলেন, কী জন্য করলেন, তাদেরকে ব্যাখ্যা দিতে হয়। তো এই যদি অবস্থা হয়, তাহলে যারা ওখানে যারা চাকরি করেন বা জব করেন, তাদের কি এমন ঠেকা পড়েছে, তাদের কথা শোনার জন্য তারা কেন এই কাজটা করতে যাবে? তো এই সমস্ত বাধাগুলো বা প্রতিকূলগুলো যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে কিন্তু আমি মনে করি না যে এখানে খুব বড় কিছু আশা করা যাবে। বাট আমরা রিসেন্টলি যে মুভমেন্টগুলো দেখলাম, সেটা অবশ্যই আশার বাণী। আমার কাছে মনে হচ্ছে যে সামনে আমরা হয়তো বা কিছু পেতে পারি। না, অবশ্যই সঠিকভাবে বলেছেন জনাব জহির, যে দেখেন, বাংলাদেশ ব্যাংক মানি মার্কেটের ওনারা ডিল করেন, কিন্তু এই মানি মার্কেট আবার পুঁজিবাজারের সাথেও সংশ্লিষ্ট। এখানে কিন্তু ওনারা যাই সিদ্ধান্ত নেন, কিন্তু পুঁজিবাজারকে রেখে সিদ্ধান্তটা নিতে হবে। এবং আমরা যেটা বিগত দিনে দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে জনমনে, এবং বাংলাদেশ ব্যাংককে নিয়ে পুঁজিবাজারের সাথে যে ওনাদের একাত্মতা নাই কিংবা এরকম কথাবার্তাও হয়েছে। এখন নতুন গভর্নরের সাথে যে আলোচনা হয়েছে, আমি মনে করছি আমরা বলতে পারি এই কথাটা যে খুব ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ারে আলোচনা হয়েছে, এবং উনি খুব আন্তরিক এবং উনি কিছু করতে চাচ্ছেন পুঁজিবাজারের জন্য। আপনি আমি একটু বলতে চাই এখানে। আসলে আমি অ্যাজ এ ব্রোকার হিসেবে আমি একটা জিনিস দাবি করব, নতুন গভর্নর সাহেব উনি এসেছেন, আমরা ব্রোকাররা কিন্তু আসলে কিছুটা বিমাতা সুলভ আচরণের শিকার। দেখেন, সব কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠান তারা চাইলেই কিন্তু তারা সফট লোন পেতে পারে, তারা সিসি লোন করতে পারে, যে কোনো একটা অ্যামাউন্ট তারা লোন করতে পারে। বাট ব্রোকারদের ক্ষেত্রে এমন একটা আচরণ আমরা দেখতেছি যে তারা যদি কোনো ব্যাংকে যেয়ে বলে যে আমাকে কিছু টাকা দেন, ফান্ড দেন, ব্যাংকগুলো কিন্তু সাথে সাথেই তারা বলে যে না, আমি ওভার এক্সপোজড আছি, আমার পক্ষে আপনাকে ফান্ডিং করা সম্ভব না। তো আমরা এমন কেন আচরণের শিকার হব, তাই না? আমরা যদি প্রপার নিয়ম মেনে সব কিছু ফলো করে যদি আমরা যদি কোনো লোন পেতে চাই বা একটা ফান্ড যদি পেতে চাই, তাহলে এই বাজারে কিন্তু ভালো হবে। এবং ব্রোকারে আমি মনে করি যে তারা রিয়েল সেন্সে মার্কেটটা বোঝে, এবং তাদের কাছে যদি ফান্ড আসে, তারা কিন্তু মার্কেটটা মেক করতে পারবে এবং মার্কেটটাকে ভাইব্রেন্ট করতে পারবে। দেখেন, অর্থমন্ত্রী কিন্তু বলেছিল, কিন্তু আমি এই জায়গা থেকে আপনার কাছে আসি। জনাব জহির, একটা ফোন আছে, নিয়ে নিই। দর্শক, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নাসির আহমেদ উত্তরা থেকে বলছি। আমি আজকের অতিথির কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো মিউচুয়াল ফান্ড নিয়ে। মিউচুয়াল ফান্ড এনএবির উপর নির্ভর করে ওরা ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করে। তো আমার কিছু মিউচুয়াল ফান্ড ছিল, গত 2 বছর থেকে আমি দেখছি এনএবি যা তাকে 12% ডিক্লেয়ার করলে দেখা গেছে ওটা ফাইনালি আমাদেরকে 10% মতো দেয়। বাকি 2% কেন দেওয়া হয় না? না দেওয়ার কারণে আমরা তো এমনিতে ক্ষতিগ্রস্ত, তার উপর আরো ক্ষতির সম্মুখীন। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে যদি আপনারা বলতেন, কেন ওনারা ডিক্লেয়ার করে 12% দিচ্ছে 10%, এই বিষয়টা কেন হচ্ছে, এই বিষয়টা একটু বলুন। ধন্যবাদ, আপনার প্রশ্ন পেয়েছি। আরেকটা ফোন আছে, আমি ফোনটা নিয়ে আলোচনায় ফিরবো। এই প্রশ্নটার উত্তর আপনি দেবেন জনাব সাইদুর জি। আরেকটা প্রশ্ন একটু বলেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি লালি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি লালি ভাই, আমরা তো আসলে অনেক আশার বাণী শুনতেছি, এই পর্যন্ত
বর্তমান সরকার, হাসিনা, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের আপনার প্রশ্নটা করেন, সরাসরি প্রশ্নটা করেন। আমার প্রশ্নটা হলো, মনে হয় যে আওয়ামী লীগ সরকার যাওয়া ছাড়া আমাদের শেয়ার বাজার ঠিক হবে না। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। দেখেন, আপনাকে দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটু বলে দিই যে এখনকার বর্তমান সরকার কিন্তু পুঁজিবাজারের জন্য অনেক কিছু করেছে এবং অনেক সুযোগ দিয়েছে, অনেক সুবিধা দিয়েছে। সো কাজেই আমরা সেগুলো কাজে লাগাতে পারছি না, সেই ব্যর্থতাটা স্টক এক্সচেঞ্জগুলোকে নিতে হবে। কিন্তু এই কাজগুলো, মার্কেটিংটা, যে সুযোগগুলো হয়েছে ট্যাক্স রিবেট থেকে শুরু করে সব কিছু, এই মার্কেটিংটা কিন্তু স্টক এক্সচেঞ্জের করা উচিত, যেগুলো প্রপারলি হচ্ছে না বলে আমরা মনে করছি। এবং এগুলা স্টক এক্সচেঞ্জকে অনুরোধ করব যে এই কাজগুলো ওনারা, মার্কেটিংয়ের কাজটা ওনারা যাতে নেন, সরকার মার্কেটিং করে দিবে না। সো কাজেই এইটা হলো সেকেন্ড উত্তর। প্রথম উত্তরটা আমি আপনার কাছ থেকে নেব, সেখানেও একটা আমার ক্লিয়ার করে দিই যে এনএভির উপরে ডিভিডেন্ড ডিক্লারেশন হয় না, ডিভিডেন্ড ডিক্লারেশন হয় প্রফিটের উপরে। সো এইটার উত্তর আপনি দিবেন। জি, আপনার কথাটা যদি শেষ করতেন। না, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কিন্তু আমাদের মোবাইল লঞ্চিং যেদিন হলো বিআইসিসিতে, ওদিন কিন্তু বলেছেন উনি যে উনি মার্কেটের প্রতি তার যথেষ্ট আন্তরিকতা আছে এবং উনি চান যে একটা গতিশীল ভাইব্রেন্ট, কথা উনি কিন্তু বলেছেন। জি জি জি, যে ভাইব্রেন্ট মার্কেট, না আমরা স্থিতিশীল মার্কেট দিয়ে কি করব? হ্যাঁ, মানে সূচক উঠবে না, নামবে না, এমন মার্কেটে তো কোনো ইনভেস্টর আসবে না। ডেফিনেটলি এখানে গতিশীল মার্কেট থাকতে হবে, সূচকের ওঠানামা থাকবে এবং এখানে ফান্ড ফ্লো আসতে হবে। এবং সেই জন্য আমাদের ব্রোকারদের অনেক করণীয় আছে, হ্যাঁ, এক্সচেঞ্জেরও করণীয় আছে। এবং আমরা কিন্তু, আপনারা জানেন, মোবাইল লঞ্চিংয়ে আমরা যে জিনিসটা পেয়েছি, এটা একটু কিন্তু ভালো একটা কোয়ালিটি সম্পন্ন আমরা কিন্তু একটা সফটওয়্যার বলবো যে পেয়েছি, মোবাইল অ্যাপস যেটা আমরা বলি। এবং আমি নিজেও ট্রেড করে দেখেছি যে স্বাচ্ছন্দ্য ফিল করা যায়। বাট এই জিনিসটাকে মার্কেটিংয়ের দায়িত্ব কিন্তু স্টক এক্সচেঞ্জের বর্তায়। হ্যাঁ, এবং এই জন্য ওই জিনিসটাই আমি বারবার বলার চেষ্টা করি যে মার্কেটিংটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক কেন করেন না? আপনার বড় ইস্যু আনার ক্ষেত্রে আপনার ডেরিভেটিভস বাজারে আসবে, নতুন প্রোডাক্ট আমরা হয়তো পাবো কিছুদিনে, সেই জন্য এখন থেকে কেন মানুষকে অ্যাওয়ারনেস করা হচ্ছে না ডেরিভেটিভ সম্বন্ধে? এই যে অ্যাপস আসলো, আমি কিন্তু ডিএসসির এমডি সাহেবকে বলেছি যে এই অ্যাপসটাকে বড় বড় হাউস যারা, যে সকল ক্লায়েন্টরা ইউজ করতে চান এই মোবাইল অ্যাপসটা, তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করার জন্য, তাহলে ওনারা জানতে পারবেন এটার পজিটিভ কি জিনিস আছে এবং এটার ব্যবহার কত সহজ, সেই জিনিসগুলো জানতে, এটা তো ওনাদেরকে জানাতে হবে। আমাদের অ্যাজ এ ব্রোকার জানানো তো লাভ নাই। সেটাই, সেই কাজগুলো আমার মনে হয় ডিএসসি কে করা উচিত, যে প্রত্যেক ব্রোকারেজ হাউস থেকে ওনারা 5-10 জন করে নিয়ে, যারা ইউজ করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করা, ইনভেস্টরদেরকে নিয়ে, ওনারা জানলে, সহজলভ্যতা জানলে পরে তখন এই জিনিসটা। লালি ভাই, আমি একটু অ্যাড করি আপনাকে। দেখেন, এখানে কিন্তু আমাদের মোবাইল সাবস্ক্রাইবার কিন্তু অনেক, হ্যাঁ, মানে আপনারা তো জানেন যে এখানে রবির আছে 3 কোটি, গ্রামীণ ফোনের আছে প্রায় 6-7 কোটি, তারপরে বাংলা লিঙ্কেরও কিন্তু এরকম প্রায় 2-3-4 কোটি আছে। তো আমরা যদি সবগুলো মোবাইল অপারেটরের সাথে আমরা যদি কথা বলি এবং তাদেরকে যদি বলি যে না, আপনারা আমাদের পার্টনার হন, আপনারাও এখান থেকে রেভিনিউ পাবেন, আমরাও পাবো, হ্যাঁ, তাদের ইন্টারনেট আমরা ব্যবহার করলাম, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা তো একটা চার্জ পেলো, তাই না? আর আমরাও কি, আমরা আমাদের বিনিয়োগকারী যে সার্ভিসটা দিলাম, আমরা একটা কমিশন পাবো। এবং এর ফলে কিন্তু অনেক ইনভেস্টর জিনিসটা জানলো। এবং এই কাজটা কিন্তু এক্সচেঞ্জের ম্যানেজমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত। প্রত্যেকটা টেলিকমিউনিকেশন কোম্পানির সাথে আলাপ করতে হবে এবং তাদেরকে নিয়ে বসতে হবে। এবং সেটা কিন্তু ব্রোকার্স অ্যাসোসিয়েশনেরও একটা দায় আছে, তাদেরও একটা দায়িত্ব আছে এবং তারাও এই কাজটা, সেই দায়ের কথা তো আপনারও উপরও বর্তায়। ডক্টর জহির, আপনিও সেই অ্যাসোসিয়েশনের, আমি আছি, সেটা ঠিক আছে, এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার। জনাব সাইদুর, যে প্রশ্নটা এসেছিল মিউচুয়াল ফান্ডের, আপনারা দুইজন যে বিষয়টা আলোচনা করতেছিলেন, সেটার সাথে জাস্ট একটা শব্দ আমি যুক্ত করতে চাই। আমরা একাডেমিকলি পড়েছি প্রচারই প্রসার। তা আসলে এই প্রচারটা খুব জরুরি দরকার। আপনি দেখেন বিদেশে আপনি যে কোনো একটা চ্যানেল খুললে দেখবেন যে তার প্রোডাক্ট কিন্তু সারা বিশ্বব্যাপী বিক্রি হচ্ছে। যারা ডিলার, তারা কিন্তু বিজ্ঞাপনের কাজ করে না, তারা কিন্তু প্রচারণা করে না, প্রচার কিন্তু প্যারেন্ট কোম্পানিকেই করতে হয়। তা আপনার স্টক এক্সচেঞ্জের ভাইব্রেন্টের এই প্রচারণা, এই মার্কেটিং, এই কাজটা কিন্তু স্টক এক্সচেঞ্জগুলোকে আসলে করতে হবে, এই জায়গাটায় উদ্বুদ্ধ করতে হবে ওনাদেরকে। এটা ওনাদের দায়িত্ব মার্কেটিং করাটা। এই যে সরকার এতগুলো ছাড় দিচ্ছে পুঁজিবাজারের জন্য, কি কি দিচ্ছে সেগুলো তো তুলে ধরার দায়িত্ব এক্সচেঞ্জের দায়িত্ব। প্রত্যক্ষ পরোক্ষ যত রকম সুযোগ সুবিধা সরকার দিচ্ছে আপনার
এই ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টের জন্য, এইটা প্রচারের দায়িত্বটা কিন্তু স্টক এক্সচেঞ্জকে নিতে হবে। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রোকার বা ডিলারের পক্ষে সম্ভব না। আর সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সরকারি প্রতিষ্ঠান, তারা কোনো বিজ্ঞাপনের কাজ, তারা কোনো প্রচারণার কাজ করবে না, তারা পলিসি তৈরি করবে, তারা পলিসি সাপোর্ট দিবে। তো সেই ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ আগে এটা নন প্রফিট অর্গানাইজেশন, এটা কিন্তু এখন প্রফিটেবল অর্গানাইজেশন, এটা বিজনেস হাউস। সো তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। নম্বর আপনি যে প্রশ্নের কথা বলছিলেন, এইখানে আমার মনে হয় যে আমার বিনিয়োগকারী ভাইয়ের একটু ধারণার গত বোধহয় একটু পার্থক্য আছে, যে ন্যাব 12 টাকা, তার মানে কি যেটা 10 টাকা ভ্যালু ছিল সেটা 12 টাকা হয়েছে, তার মানে 2 টাকা তার প্রফিট হয়েছে। তো 2 টাকা প্রফিটের অর্থ এই না যে 2 টাকা প্রফিটই সে এই বছরে দিয়ে দিবে। 2 টাকা থেকে হয়তো 10% দিছে, সেখানে হয়তো 1 টাকা প্রফিট পাচ্ছে। তো এখানে আমার মনে হয় যে বিষয়টা ওনার বোঝার গ্যাপ ছিল আর কি, ওনার যে প্রশ্নটা করেছেন। তার মানে আমরা বলতে পারি যে ন্যাবের উপরে তো ডিভিডেন্ড হয় না, কিংবা ফেস ভ্যালুর উপরেও ডিভিডেন্ড হয় না। ডিভিডেন্ডটা হয় প্রফিটের আঙ্গিকে প্রফিট যা হবে সেটার একটা অংশ ডিস্ট্রিবিউটেবল হবে এবং ফেস ভ্যালুর পার্সেন্টেজ হিসাবে সেটা সাধারণত দেখা যায় 70 থেকে 80% ডিস্ট্রিবিউশন হয়। 70 থেকে 80% ডিস্ট্রিবিউশন হয় নেট প্রফিট যেটা থাকে। তো প্রফিটটাই কিন্তু আপনার যখন ইয়ের সাথে যোগ করা হয় তখন কিন্তু ন্যাপটা আপনি বেশি দেখতেছেন, কিন্তু প্রফিটটা যখন আবার ডিস্ট্রিবিউশন হয়ে যায় তখন কিন্তু আবার আপনার ন্যাপটা কমে আসে। জনাব জহির, আপনার কাছে আসতে চাচ্ছি, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম 31 তারিখে, 24 তারিখে ছিল, এটা এক্সটেন্ড করেছে 31 তারিখে নিয়ে গেছে, ডেট চেঞ্জ হয়েছে। এই প্রথমবারের মতো আমাদের ইলেকশনটা হলো ঢাকা স্টক ডিমিউচুয়ালাইজেশনের পরে। গত বছর ইলেকশন হয় নাই। কীরকম চেঞ্জ আপনি মনে করছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এইবার ইলেকশনের পরে যে পরিচালনা পর্ষদ যেটা নতুনভাবে আসলো, এই চেঞ্জে আপনি কি মনে করছেন? কোনো বোর্ডে ভাইব্রেন্সি আসবে ঢাকা স্টক এক্সচেঞ্জের? আসলে আমি বলি যে আমাদের ইলেকশনটা হয়ে গেল এবং খুবই উৎসব মুখর পরিবেশে কিন্তু হয়েছিল, এবং যে দুইজন ক্যান্ডিডেট আপনার নির্বাচন করেছিলেন তারাও খুবই আন্তরিক ছিলেন এবং তারা খুবই সহমর্মিতার সাথে তারা কিন্তু সব কিছু করেছেন। মিনহাজ মান্নান ইমন এবং রকিবুর রহমান সাহেব, আমাদের আগের 3 বারের প্রেসিডেন্ট এবং 4 বারের ডিরেক্টর। তো ডেফিনেটলি আসলে যে সিনিয়র তারই জয় হয়েছে, এবং আমি দুজনকে ধন্যবাদ জানাই। এবং আমরা দেখেছি রেজাল্টের দিনও কিন্তু রকিবুর রহমান সাহেব ইমন ভাইকে চমৎকারভাবে আলিঙ্গন করেছেন এবং বরণ করে নিয়েছেন, এবং সবাই সুন্দর হয়ে সেটা আমরা প্রত্যক্ষ করেছি। তো আমি মনে করি যে একটা ভালো হয়েছে এই জিনিসটা যে একজন অভিজ্ঞ লোক আমাদের বোর্ড এসেছে, এবং এর ফলে যেটা হবে একটা চেক অ্যান্ড ব্যালেন্স। এবং ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা উনি এখানে কাজে লাগাতে পারবেন এবং জানাতে পারবেন যে এই করলে এক্সচেঞ্জের ভালো হবে এবং এইভাবে বিজনেসটা করতে হবে বা এই প্ল্যান আমাদের করা যায়। এবং সেই জন্য আমি মনে করি যে গতিশীলতা আসবে, এবং এখানে যারা ইন্ডিপেন্ডেন্ট যারা ডিরেক্টর সাহেব আছেন বা যারা শেয়ার হোল্ডার, যারা অন্য যারা ডিরেক্টর আছেন, তারাও আমার মনে হয় যে সুন্দরভাবে ওনার সাথে মিলেমিশে যদি কাজ করেন আমার মনে হয় ভাইব্রেন্সি আসতে পারে। ভাইব্রেন্সি অবশ্যই আসবে, কারণ একটা সিনিয়র একজন বোর্ডে গেলে পরে ওনার যে চিন্তা ভাবনা কিংবা বাজারের জন্য যা যা করণীয়, পুঁজি বাজারের জন্য সার্বিকভাবে সেগুলো সহজ হবে বোর্ডকে বুঝতে এবং বোর্ডের সেই কাজগুলো। আমরা আগেও দেখি যে রকিবুর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন বা ডাইরেক্টর ছিলেন তখন কিন্তু উনি কিন্তু মার্কেট ফ্রেন্ডলি অনেক কথা বলেছেন এবং মিডিয়াতে বলেছেন, সব জায়গায় অনেকের সাথে দেখা করতে গিয়েছেন, যেখানে যেখানে যারা স্টেক হোল্ডার সবার সাথে কথা বলার চেষ্টা করেছেন। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বিনিয়োগকারীরা দেখে এবং এটার সাথে কিন্তু একটা মার্কেটের ভাইব্রেন্সের একটা সম্পর্ক ডেফিনেটলি থাকে। ধন্যবাদ। জনাব সাইদুর, বাজারের অবস্থা যদি আপনি পর্যালোচনা করেন এই মুহূর্তে, দেখেন প্রচুর ফান্ডস কিন্তু বাইরে আছে, ব্যাংকসের কাছেও এক্সেস লিকুইডিটি আছে, ইন্টারেস্ট রেটসগুলো কমে গেছে, যেমনটা আমরা কয়েকটা অনুষ্ঠানে আলোচনা করেছি। আমি বিশ্বাস করি যে বাজারটার এরকম থাকবে না, বাজারের গতি পরিবর্তন হবে। আপনি কি মনে করছেন যে বাজারের এই অবস্থার থেকে পরিত্রাণ আমরা কিভাবে পেতে পারি? এটা আমি প্রশ্ন এই জন্য করলাম যে আমাদের দর্শকরা কিন্তু জানতে চান, ইনভেস্টররা জানতে চান যে বাজারের এই পরিস্থিতি থেকে উত্তরণ কিভাবে কবে হবে। আমরা একটা স্ট্যাটিক জায়গায় আছি অনেক দিন যাবত। এইটা কিন্তু একদিকে ইতিবাচক যে আগে যেরকম ফলিং, খুব কুইক ফলিং হইতো, কুইক আপ হইতো, এই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেক দিন হয় বের হয়ে আসছি। অ্যাটলিস্ট এখন কিন্তু বিনিয়োগকারীর আগের মতো আর হঠাৎ করে ক্ষতিগ্রস্ত বা সারপ্রাইজিং সিচুয়েশনে পড়ে না। তো এই জায়গা থেকে এখন কিন্তু আমরা সামনে যাওয়ার সময়, কিন্তু সামনে যাওয়ার জন্য আমাদের কাছে যেই টুলস রিসোর্স আছে তা দিয়ে আমরা একটা জায়গায়
অবস্থান করছি। তো এখান থেকে সামনে যাওয়ার জন্য কিন্তু আরও কিছু লজিস্টিক্স সাপোর্ট আমাদের দরকার, যেখানে সবচেয়ে বড় বিষয় হলো যে এইখানে ফান্ডের গতিটা বাড়ানো দরকার, ফান্ড ফ্লোটা ইজি করা দরকার স্টক মার্কেটের জন্য। যেটা ডক্টর জহির যেমন একটু আগে বলতেছিলেন যে ব্রোকারদের জন্য ফান্ড চাইতে গেলে লিমিটেশনের প্রশ্ন, ওভার এক্সপোজারের প্রশ্ন আসে। তো সেই জায়গাটাই আমরা কিন্তু প্রথমেই আপনাকে আমি বলেছিলাম যে আমরা পলিসি সাপোর্ট চেয়েছি। পলিসি সাপোর্ট কিন্তু ওইটাই যে একজন ব্রোকার এখন ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের যদি যে লিমিটেশন, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে হলো 40%, ইন্ডিয়াতে 40%, আমাদের এখানে হলো 25%। আর আমাদের ব্যাংকটা কোথায় হয়েছে, যেই ব্যাংক তখন 1000 কোটি করতে পারতো ইনভেস্টমেন্ট, সে করছে তখন 1500 কোটি। আর সেই ব্যাংকের এখন ইনভেস্টমেন্ট করার যোগ্যতা 250 থেকে 300 কোটি। তো এই যেই পরিমাণ ফলিংটা হয়েছে সেটা কিন্তু অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আমাদেরকে অনেক বেগ পাইতে হয়েছে, যার কারণে কিন্তু আমরা একটা স্ট্যাটিক সিচুয়েশন আছি। দেন এইখানে যদি একটু পলিসিগত সাপোর্ট দেওয়া হয়, ফান্ড ফ্লোটা বাড়ানো হয়, তাহলেই কিন্তু আপনার বাজারটা গতিশীল। আর প্রতি বছরই কিন্তু এই মার্চ এপ্রিলে এসে কিন্তু বাজারে একটা এই স্ট্যাটিক সিচুয়েশন তৈরি হয়, বিকজ সামনে বাজেটে আমাদের জন্য কি আসবে, বাজেট নিয়ে সরকার কি ভাবছে, বাজেট নিয়ে অন্যান্য স্টেক হোল্ডার, স্টক এক্সচেঞ্জ কী ভাবছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কী ভাবছে, আপনার অ্যাসোসিয়েশনরা কী ভাবছে, ফেডারেশন কী ভাবছে, এই সকল চিন্তা ভাবনা কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে আসে, তখন বিনিয়োগকারীরা কিন্তু একটু স্লো হয়ে আসে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের গত বছরও কিন্তু বাজেটে বেশ কিছু ইনসেন্টিভ ছিল এবং এই বছরও আমাদের মনে হয় যে থাকবে, কারণ আমরা মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু আমরা আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি, যাতে এইগুলো প্রস্তাবনা তৈরি করেছি যে বাজারকে ইতিবাচক রাখার জন্য যেই ধরনের ইনসেন্টিভ থাকা দরকার, যেমন ধরেন বড় ইয়েতে আপনার লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির ট্যাক্সের গ্যাপটা আরও বৃদ্ধি করা, তাহলে কিন্তু দেখা যাবে বিনিয়োগকারী ইনভেস্টমেন্টের জন্য আগ্রহী হবে, কারণ তার ট্যাক্স যদি কমে যায় তার ডিভিডেন্ড পে আউটের এবিলিটি বেড়ে যাবে। ইন্ডিভিজুয়াল লেভেলে যেই ট্যাক্স এক্সামশনটা আছে সেটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ইনভেস্টররা আগ্রহী হবে। তাছাড়া ফান্ড সাপ্লাইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইস্যু। এখানে যেই কারণে বা যেই পলিসিতে ফান্ডের সাপ্লাইটা স্কুইজ হয়ে আছে, এই পলিসিটা যদি শিথিল করা হয় তাহলেই কিন্তু বাজার গতিশীল হবে। এবং এখন আমাদের আরও সবচেয়ে বেশি গুরুত্ব দরকার বাজারে ভলিউম বৃদ্ধি করা। ভলিউম বৃদ্ধি করলে কিন্তু আপনার বিনিয়োগকারীদের আস্থাটাও আরও বেশি বেড়ে, আপনি দেখবেন যখনই ভলিউম একটু বাড়ে তখন কিন্তু বিনিয়োগকারীর সংখ্যা বাজারে বেড়ে যায়, আবার ভলিউম একটু কমতে থাকলে কিন্তু বিনিয়োগকারীর সংখ্যা কমে যায়। তা আমরা এই ভলিউম বাড়ানোর জন্য এইখানেও কিন্তু কিছু পলিসি সাপোর্টের প্রশ্ন আছে। এই পলিসি সাপোর্টগুলো পাইলেই কিন্তু বাজারটা গতিশীল হয়ে যাবে এবং অনেক দূর সামনে আগে যাওয়ার কিন্তু সুযোগ আছে। আমরা যদি পার্শ্ববর্তী দেশের সাথে আমরা কম্পেয়ার করি, কারণ সাধারণত আমরা ভারতের সাথে আমাদের অনেক অ্যাক্টিভিটিস নিয়ে, ল ফ্রেম নিয়ে, সব কিছু নিয়ে আমরা তুলনা করি। ভারতে এখনও কিন্তু 20 পির বেশি আছে ওদের মার্কেট, আমাদের মার্কেট কিন্তু 15-16 পির মধ্যে আছে। আমাদের মার্কেটে আমাদের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার গণা হচ্ছে 25% অফ দ্য ক্যাপিটাল দিয়ে, ওদের এখানে করা হচ্ছে 40% দিয়ে। আজকে যদি এই সকল পলিসি জায়গাগুলো যদি সংশোধনী বা সমন্বয় আনা হয় তাহলে কিন্তু বাজার অটোমেটিক গতিশীল হয়ে যাবে। আপনার এই যে আমরা একটা বিষয় সবসময় দৃষ্টি রাখি, এখন অ্যাকচুয়ালি একটা জিনিসকে ভুলভাবে ব্যাখ্যা করে, যেমন ব্ল্যাক মানি। আসলে ব্ল্যাক মানি বলে কিন্তু কিছু নেই, আনটেক্সড মানি যেগুলো আছে এগুলোকে যদি একটা চ্যানেলিং করে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত করা হয় বাজার কিন্তু গতিশীলতা পাবে। এখন অনেকে বলে যে আগে দেওয়া হয় না, দেওয়া হলে বিষয়টাকে স্পষ্ট করতে হবে। যখন এনবিআর একটা বিষয় এক্সামশন দিবে, আদার রেগুলেটরি বডিরও কিন্তু সেই এক্সামশনটাকেই অনার করতে হবে। এখন একজন রেগুলেটর যদি এক্সামশন দেয়, আরেকজন রেগুলেটর যদি বলে যে না এক্সামশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিনিয়োগকারী বা সেই, এবং আপনি যদি পার্শ্ববর্তী দেশের কথা আপনি যেটা বললেন, আমি যদি ওদিকেও তাকাই, আপনি দেখবেন যে পার্শ্ববর্তী দেশেও এবার বাজেট যেটা হলো সেই বাজেটে কিন্তু আনট্যাক্সড মানিকে কিন্তু এবার ওরা অ্যালাউ করেছে 25% ট্যাক্স দিয়ে এটাকে লিগালাইজ করে নেওয়ার জন্য। এটা এই বছর কিন্তু তারা করেছে। কারণ এই ফান্ডটা যদি আপনার এই ইয়েতে প্রোডাক্টিভ ইয়েতে না আসে একটু, তাহলে কিন্তু এটা মিসইউজ হবে। এটা বরং থ্রেটেনিং, এই মিসইউজটা কিন্তু থ্রেটেনিং, এবং এই ফান্ডগুলো ফ্লাইট হয়ে যায়, এগুলো থ্রেটেনিং ইন টার্মস অফ এনি ইস্যুজ। এটা আপনার মানে যে কোনো কারণেই এটা মিসইউজ হোক না কেন, এটা সেই মিসইউজটা কিন্তু থ্রেটেনিং যে কোনো কিছুর জন্য। তো এই জিনিসটাকে বাদ দিয়ে এটাকে প্রপার উৎপাদনশীল খাতে
ব্যবহার করার জন্য, মানুষ দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার জন্য এগুলোকে কিন্তু একটা স্কোপ দেওয়া দরকার। এবং এইখানে একটা বড় সমন্বয়, যত ধরনের রেগুলেটরের সম্পৃক্ততা এখানে আছে সবার মধ্যে একটা ঐক্যমত দরকার যে না, এই অপরচুনিটিটা দেওয়া দরকার, যাতে যাদের কাছে আনট্যাক্সড মানি আছে তারা যেন এইটাকে ট্যাক্স লিগ্যালাইজ করে নেয় বা বিনিয়োগ করে। এবং তাতে হবে কি, একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগের কিন্তু সুযোগ তৈরি হবে। আজকে যদি এরকম একটা এক্সাম্পল এরকম যে যারা আনট্যাক্সড মানি আছে তারা একটা টোকেন ট্যাক্স এখন দিবে, অথবা তারা এখন বাজারে বিনিয়োগ করে দিবে, তারা 2 বছর এটা কোনো সেল করতে পারবে না, বা 3 বছর তারা এই টাকাটা ইনভেস্টমেন্ট করবে, 2 বছর বা 3 বছরের জন্য ইনভেস্ট করে রাখবে। ইনভেস্ট করার পরে তারা যে পরিমাণ প্রফিট করবে তার একটা সার্টেন পার্সেন্টেজ ট্যাক্স হিসাবে দিয়ে তাদের ফুল ফান্ডটাই রেগুলার সেগুলো, তাহলে সেই টাকাটা কিন্তু হয়তো ক্যাপিটাল মার্কেটে থাকুক অথবা একটা নতুন শিল্পায়নে যাক। এখানে কিন্তু এই শিল্পায়নের সাথে কিন্তু কর্মসংস্থান জড়িত। আমাদের দেশে, এই তো জনবহুল দেশে, কর্মসংস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই। আজকে দেখেন আমাদের পিজু বাজারে আমরা কিন্তু 30 লক্ষ বিনিয়োগকারী বলি। 30 লক্ষ বিনিয়োগকারী মানে কিন্তু 30 লক্ষ বিনিয়োগকারী, 30 লক্ষকে মিনিমাম 5 or 6 দিয়ে মাল্টিপ্লাই করা খুব জরুরি। যদি তাই করেন, এই লোকগুলো কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে পুঁজিবাজারের উপরে নির্ভরশীল। এই পুঁজিবাজারের পাশে বসে, আপনার ব্রোকার হাউসের পাশে নিচে বসে যে রাস্তায় যে পুরি বিক্রি করতেছে, তারও কিন্তু রুজি নির্ভর করছে এই পুঁজিবাজারের উত্থান পতনের উপরে। কারণ আপনার বাজার ভালো থাকলে আপনার হাউসে 100 জন 50 জন ইনভেস্টর আসতেছে, তার জন্য আপনি পুরি সিঙ্গারা কিনে কিন্তু তাদেরকে সার্ভিস দিচ্ছেন। কিন্তু বাজার যখন নিম্নমুখী থাকে তখন আসলে সাইকেল। জি, আমি আপনার কাছে আবার ফিরে আসব। একজন দর্শক আছেন, ওনার ফোনটা অনেকক্ষণ ধরে আমি নিয়ে নিচ্ছি একটু। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিয়াদ বলছি, চট্টগ্রাম থেকে। জি যে আমার প্রশ্ন হচ্ছে, এখানে অতিথি সাইদুর রহমান সাহেব আছেন, ওনার কাছে যে উনি তো নতুন গভর্নর এবং পুরনো গভর্নর দুজনের সাথে দেখা করছেন মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধি হিসেবে। তো এখানে উনি তো আশ্বাস পেয়েছেন যে এক্সটেনশন করা হবে এক্সপোজারের ব্যাপারটা। তো আরেকটা হচ্ছে এখানে যে নন লিস্টেড কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট এক্সপোজারের হিসাব থেকে বাদ দেওয়া, এবং এই যে ব্যাংকগুলা থেকে উইকলি বেসিসে বাই হিসাবটা নেওয়া হচ্ছে, এই দুইটার ব্যাপারে কি উনি কি দাবিগুলো করেছিলেন এবং কি মনোভাব পোষণ করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর? ওকে, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, এটা জানাবেন জনাব সাইদুর। আরেকজন দর্শক আছেন, আপনার প্রশ্নটাও নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম তাহের বলছি। জি ভাই বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, 2010 সালের পর থেকেই শুধু দেখতেছি বাংলাদেশ ব্যাংকের এরকম করা উচিত, এসএসসি এরকম করা উচিত, ডিএসসি এরকম করা উচিত। এই ইনস্ট্রাকশন কতদিন চলবে? প্রত্যেকের তো একটা এসওপি আছে, সেই এসওপি অনুযায়ী প্রত্যেক স্টক হোল্ডার যদি কাজ করে তাদেরকে 5 বছর ধরে এই করতে হবে সেই করতে হবে, এটা করার দরকার হয় না। যার যার অন রেসপন্সিবিলিটি করলে তো পুঁজিবাজার ভাইব্রেন্ট হয়ে যায়। আপনার প্রশ্নটা কি? জি, এটা কোনো প্রশ্ন ছিল না বোধহয়। আপনি প্রথম প্রশ্নের উত্তরটা। হ্যাঁ, প্রথম যিনি প্রশ্নটা করেছিলেন উনি যুক্তিকে যে আমরা আসলে এই বিষয়টা কিন্তু এর আগেই আমরা কিন্তু আনসার দিয়েছিলাম ওনাকে, উনি হয়তো খেয়াল করেছেন কিনা। আমাদের যে 2 বছরের টাইম এক্সটেনশন বাড়ানো, সেটা প্রক্রিয়াধীন আছে, সেটা হয়ে যাবে, সেটা মন্ত্রণালয়। তো ইতিমধ্যে এখানে গভর্নর চেঞ্জ হওয়ার কারণে হয়তো বা এটা একটু প্রক্রিয়া ডিলে হচ্ছে, বাট এটা হয়ে যাবে। আর যে এক্সপোজারের ক্যালকুলেশনের যে বিষয়টা, ইতিমধ্যে আমরা কিন্তু সাবসিডিয়ারি অর্গানাইজেশনের বিষয়টা কিন্তু আমরা এক্সাম্পশন পেয়েছি। আর রিপোর্টিং আগে ডেইলি বেসিস হইতো, উইকলি বেসিস হইতো, তারপর ফোর্টনাইটলি হইতো, এখন কিন্তু এগুলা মান্থলি বেসিস রিপোর্টিং আসছে। আমরা কিন্তু সেটা বলছি যেটা যাতে কোয়ার্টারলি মনিটরিং করা হয়। কোয়ার্টারলি মনিটরিং করা হইলে তাহলে বাজারের জন্য এটা অনেক উপকার। আরেকটা প্রশ্ন ছিল যেটা, সেটা হলো যে এই যে নন লিস্টেড কোম্পানিগুলো যে এক্সপোজারে আসছে, সেইটার ব্যাপারে উনি নন লিস্টেড, সেটাই আমি সেটা বলেছি যে নন লিস্টেডগুলোকে এক্সপোজার থেকে বাদ দেওয়ার জন্য আমরা বলেছি। সেইটার ব্যাপারে এখনও সুস্পষ্ট ব্যাখ্যা আমরা পাই নাই, কিন্তু বাকিগুলোর কিন্তু দৃশ্যমান ব্যবস্থা। যেমন আপনার 2 বছর টাইম বাড়ানোর বিষয়টা অর্থমন্ত্রী মহোদয় বলেছেন এবং এটা প্রক্রিয়াধীন আছে, সেটা হবে বলছে আমাদেরকে। সাবসিডিয়ারিটা অলরেডি এক্সাম হয়ে গেছে। আর রিপোর্টিংয়ের ক্ষেত্রেও কিছুটা শিথিলতা আসছে। এখন ডেইলি বেসিস রিপোর্টিং হয় না, এখন সাপ্তাহিকও রিপোর্টিং হয় না, এখন মান্থলি রিপোর্টিং হয়। তো সেই জায়গাটাও আমরা একটু শিথিলতার কথা অনুরোধ করেছি, প্রস্তাব দিয়েছি, যাতে এটা ত্রৈমাসিক ভিত্তিতে রিপোর্টিংটা যদি হয় তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোর অ্যাক্টিভিটিসটা একটু। কিন্তু নন লিস্টেড কোম্পানি এক্সপোজারে না আনার জন্য একটা আশ্বাস তো পেয়েছেন যে হ্যাঁ ওইটা এটা আমরা প্রস্তাব দিয়েছি, ওনারা বিষয়গুলা যাচাই বাছাই করে দেখছেন।
ওকে, আমরা আমাদের জাস্টিফিকেশনটা ওনাদেরকে বলেছি। ওকে, থ্যাংক ইউ। জনাব জহির, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আপনি যেমনটা জানেন যে ব্যাংকসগুলোর কিন্তু এখন কোর বিজনেসের ইনকাম কিন্তু অনেক কমে গেছে। এদিকে আবার যদি দেখেন ব্যাংকসগুলো কিন্তু 40% ট্যাক্স দিচ্ছে। 40% না 42%? 40%। তো এই 40% ট্যাক্সটা কি এখন কমানো প্রয়োজন আছে কিনা এবং এটার সমন্বয় করা প্রয়োজন কিনা? কারণ যেহেতু কোর ইনকামটা কমে গেছে, কথা এরকমই ছিল যে আপনার ইন্টারেস্টটা কমে গেলে ট্যাক্সও কমে যাবে। তো আমরা দেখেছি যে 45% ছিল, সেখান থেকে 42.5 হলো, তারপরে 40। তো এখান থেকে আরো কমানো, একটা সমন্বয় করা। আমার তো মনে হয় যে বর্তমানে এবং সেটা টেলকোতেও কিন্তু তাই অবস্থা, 42% ট্যাক্স। ওখানে আরেকটু বেশি আছে। জি, টেলকোতে 45। তার চেয়ে একটু কম আছে ব্যাংক বা আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউটদের ক্ষেত্রে। আসলে দেখেন এত ট্যাক্স কিন্তু বাইরের দেশেও নাই, আমাদের আশেপাশের দেশেও কিন্তু এত 40% ট্যাক্স নাই। এটা একটু বেশি। নট অনলি দিস, আপনি দেখেন আমরা কিন্তু ট্রিপল ট্যাক্সেশন কিন্তু হচ্ছে। জি জি। হ্যাঁ, তো এটা তো আসলে কাম্য না। দেখেন এই যে ব্যাংকগুলো, তাদের কিন্তু সাবসিডি কোম্পানি আছে, হয় ব্রোকারেজ আছে অথবা মার্চেন্ট ব্যাংক আছে বা অন্য কোনো কোম্পানি আছে, তারাও কিন্তু আবার সেই হারে মোটামুটি সেই হারে ট্যাক্স দিয়ে যাচ্ছে 35% বা 37.5%। তারপর আবার এখানে এসে সে আবার মানে মাদার কোম্পানি 40% ট্যাক্স দিবে। তো আলটিমেট যখন একুমুলেট যখন ট্যাক্স হয়, সেটা কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 100% হয়ে যায়, 76%-এর মতো নিয়ার অ্যাবাউট। আমি বলছি তো একটা কোম্পানি যখন 1 টাকা লাভ করে, সে যদি 8 আনাই দিয়ে দেয়, তাহলে সে ইনভেস্টরদেরকে কি দিবে? এই জন্য লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আমি মনে করি যে এখানে যদি ছাড় দেওয়া না হয়, তাহলে বিনিয়োগকারীরাও কিন্তু মার্কেটের প্রতি আকৃষ্ট হবে না। এবং যদি ডিভিডেন্ড না পায়, হ্যাঁ, বা তার যদি ওই কোম্পানির যদি আর্নিং পার শেয়ার যদি না বাড়ে, তাহলে সেই স্টকের তো প্রাইস বাড়ার কোনো কারণ নাই। আর বর্তমানে আমাদের মার্কেটের যে অবস্থা, এখানে একটা জিনিস কিন্তু সত্যি কথা, যে আস্থার কিন্তু জায়গাটা একটু চির আছে। এবং আমরা দেখেছি আমাদের মার্কেটে প্রায় কয়েকটা কোম্পানি যেগুলো আপনার বড়, আমরা বা বলবো যে ক্যাপিটালাইজেশন যাদের আছে, লাইক জিপি বা তিতাস গ্যাস বলেন অথবা লাফার্স বলেন, তাদের বিগ কোম্পানি। এবং এই রিসেন্ট কয়েক মাসে কিন্তু দেখেন এই শেয়ারগুলোর ফল সবচেয়ে বেশি হয়েছে। আমি নাম বলেই বললাম। এবং মিনিমাম কোনো কোনো ক্ষেত্রে দেখেন 50% ফল হয়েছে কিন্তু। তো এর ফলে যারা মানে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর ছিল বা যারা বড় বড় ইনভেস্টর যারা ছিল, তারা কিন্তু একদম মানে পথে বসে যাওয়ার মতো অবস্থা। এবং তারা যে নতুন করে যে ফান্ডিং করবে, সেই অবস্থা কিন্তু তাদের নাই। তো এইখানটাতে যে আমাদের আস্থাটা মানে নষ্ট হয়েছে, এই জায়গাটা কিন্তু আসলে পূরণ না করতে পারলে কিন্তু আমাদের জন্য আসলে খুব খারাপ। তার মধ্যে সবচেয়ে ব্যাড এক্সাম্পল যেটা বলবো, তিতাসের যে ব্যাপারটা, তাই না? এটার জন্যই মার্কেটের সবচেয়ে বড় একটা আমি মনে করি যে ক্ষতি হয়ে গেছে এবং বিনিয়োগকারীর মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে। আসলে কি এই মার্কেটে গেলে আমি তো শুধু টাকাই খোয়াচ্ছি, এখান থেকে আমি কোনো রিটার্ন তো পাচ্ছি না। হ্যাঁ, কারণ আপনি গভর্নমেন্ট শেয়ার, যেটাকে অনেকে সেফ ভাবে, সেই শেয়ার কিনে যদি আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, যে শেয়ারের দাম ছিল 80 টাকা বা নিয়ার অ্যাবাউট 84-85, এটা যদি এখন 40 টাকায় চলে আসে, তাই না? এবং তার মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন প্রায় কি ড্রাস্টিক্যালি কি 50% কমে গেছে। তো তার ফলে তো এখানে তো সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানটাতে কিন্তু আমাদের আসলে কাজ করা উচিত। রেগুলেটরি বডি বা যারা যারা এখানে যুক্ত আছেন, তাদের সোচ্চার হওয়া উচিত। হ্যাঁ, তাহলে কিন্তু ইনভেস্টরের মধ্যে আস্থা তৈরি হবে এবং আমরা ইনভেস্টরদেরকে আনতে পারবো। আর পাশাপাশি এখন যে প্রবলেমটা আমরা দেখতেছি, দেখেন আইপিও কিন্তু আসতেছে, ঠিক আছে? একটা বড় আইপিও, আজকে কিন্তু একটা আইপিও আছে, এবং যেদিনই দেখবেন যে আইপিও আসে, সেদিনই কিন্তু মার্কেট কিন্তু ডাউনসে চলে যায়। ওই শেয়ারটা অনেক লেনদেন হচ্ছে, বাকি শেয়ারের উপর ডেফিনেটলি তার একটা নেতিবাচক প্রভাব পড়ে যায়। বাট আমরা বলতে চাই না যে আইপিও দিবেন, অবশ্যই আইপিও লাগবে, ভালো আইপিও লাগবে এবং রেগুলার বেসিসে আইপিও আসতে হবে। বাট তার পাশাপাশি আমাদের মার্কেটে ফান্ড ফ্লোটাকে এনশিওর করতে হবে যে এখানে ফান্ড ফ্লো কীভাবে আনানো যায়। হ্যাঁ, আপনি আইপিও আসবে কিন্তু ফান্ড ফ্লো আসবে না, তাহলে মার্কেটের ভাইব্রেন্সি কীভাবে থাকবে? এবং দুইটা জিনিসই আপনার পাশাপাশিভাবে সমন্বয় করে কিন্তু করতে হবে। ফান্ড ফ্লোর ব্যবস্থা করতে হবে, পাশাপাশি আইপিও মার্কেটে দিতে হবে, তাহলেই কিন্তু মার্কেট ভাইব্রেন্ট। প্রাইমারি মার্কেটটাকে ভালো রাখতে হলে আপনার সেকেন্ডারি মার্কেটটাকে ভাইব্রেন্সি আনতে হবে। এছাড়া কিন্তু প্রাইমারি মার্কেটও খুব বেশি দিন ইয়ে থাকবে না। আমি একটা জিনিস একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই জনাব সাইদুর, সেটা হলো যে আমাদের আইপিওতে একটা জায়গায় বোধহয় এসইসিকে দেখা উচিত এখন, সেটা হলো যে এই যে 2-3টা আইপিওর ফান্ডটা ব্লক হয়ে যায়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু ব্লক হয়ে যায়। কারণ 10 টাইমস 20 টাইমস এক একটা আইপিও কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে, যেহেতু প্রাইমারি মার্কেটটা খুব ভালো একটা সিচুয়েশনে আছে। আমরা বিগত দিনে দেখেছি যে একমির, ডোরিন পাওয়ার এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স, এই তিনটা মিলে প্রায় 450-500 কোটি টাকার একটা ফান্ড কিন্তু ব্লক হয়ে গিয়েছিল বেশ কিছুদিন। ডোরিনটা এখন আরও বেশি হবে। হ্যাঁ, ডোরিনটা এখন বের হয়ে গেছে ফান্ডটা, এই দুইটা এখনো ব্লক আছে। এই জিনিসগুলো আমরা
কি কোনোভাবে একটা কোনো মেকানিজম করতে পারি যে একটা ফান্ড লটারির পরে ছাড় হলো, তারপরে একটা আইপিওর ফান্ড ব্লক হলো, এইভাবে যদি আমরা করতে পারি তাহলে অ্যাট এ টাইম কিন্তু 500-600 কোটি টাকা ব্লক হয় না, এটা রোলিংটা হয়। আবার এটাও অনেকে বলে থাকেন যে আইপিও হান্টাররা বেশি এখানে, কিন্তু আমার যে স্ট্যাটিস্টিক্স যে অ্যানালাইসিস তাতে এই আইপিও হান্টাররা 15-20% যারা ক্যাশ অ্যাপ্লাই করে, বাকি কিন্তু মোস্টলি সেকেন্ডারি মার্কেট থেকে কিন্তু অ্যাকাউন্ট থেকে বিও অ্যাকাউন্ট থেকে কিন্তু ওনারা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ফান্ডটা দেয়। তো এই জিনিসটাকে কিভাবে আমরা স্ট্রিমলাইন করতে পারি? লালিবে, এখানে আপনার সাথে আমার একটু দ্বিমত আছে। যেটা বললেন যে আইপিও হান্টারের কথা, আইপিও হান্টারদের আসলে সংখ্যাটা আরেকটু বেশি, তাদের আমাদের সেকেন্ডারি মার্কেটে প্রভাব পড়ে বা সেকেন্ডারি মার্কেটের ফান্ডের উপরে প্রভাবটা আসলে তুলনামূলকভাবে একটু কম পড়ে। এখন কিন্তু সিস্টেমটা লালিবে যেটা হয়েছে, দেখেন আগে যেটা ছিল ওই ব্যাংকে টাকাটা চলে যেত, মার্কেট থেকে বের হয়ে যেত, এখন কিন্তু মার্কেট থেকে বের হচ্ছে না, মার্কেটে টাকাটা কিন্তু থাকছে। তো হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা কারেক্টলি বলেছেন যে আসলে ওই জায়গাটা চিন্তা করে, অথবা এখন যে ফান্ড ব্লকের যে মেকানিজমটা আছে সেটার ক্ষেত্রে আরও ডিফারেন্ট কিছু ভাবা চায় কি না, এটা রেগুলেটরদের সাথে হয়তো আলোচনা করা যেতে পারে যে এই ফান্ডটাকে আমরা আসলে সচল রেখে কিভাবে আগে কিন্তু 3 মাস বা এই সময় পর্যন্ত ফান্ডটা ব্লক থাকে, এখন কিন্তু তা না, এখন মোটামুটি ভাবে দেখা যায় আপনার হয়তো 3 উইকস ম্যাক্সিমাম, এটা কমে আসছে। 3টা ফান্ড একসাথে যদি হয়ে যায় তখন কিন্তু একটা ব্লকের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, 500-600 কোটি টাকা কিন্তু হয়ে যাচ্ছে। বিএসসিসির উচিত হলো যে সেটাই হলো আপনার ইন্টারভেলটা আইপিও যে আসবে সেগুলোর আর ওনারা যদি বুঝে দেয় যে না এটার ফান্ড রিলিজ হলে যেন পরেরটাতে ইনভেস্টররা অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু অনেকখানি আপনার রিলিফ হয়ে যাবে। সাবস্ক্রিপশনের পিরিয়ডটার ক্ষেত্রে ওই টাইমিংটা ম্যাচ করাই নিলে ধরেন আপনি যেটা বললেন সেইটার প্রভাবটা কম পড়বে। তবে এখন কিন্তু টাকা বাইরে যাচ্ছে না, টাকা কিন্তু শুধুমাত্র আইপিওর যেই পরিমাণ অ্যামাউন্ট সেই পরিমাণ টাকাই কিন্তু এই ইস্যুয়ারের অ্যাকাউন্টে যাচ্ছে না। আমি যেটা অ্যানালাইসিস করেছি সেটা হলো যে আপনার যে ক্যাশ টাকাটা, আইপিও হান্টাররা কারা, ক্যাশ ওনারা অ্যাপ্লাই করেন, আবার ক্যাশ ওনারা হইলে পরে নিয়ে চলে যান, অ্যাকাউন্টে আর ট্রান্সফার হয় না। তো এরকম আমি দেখেছি, ইজ নট মোর দেন 20%, ইজ সামটাইম 15%, সামটাইমস 18%। 20%-এর বেশি কিন্তু ক্যাশ জমাও হয় না, ক্যাশ বাইরেও যায় না। সেজন্য আমি বলছি যারা ক্যাশ অ্যাপ্লাই করে তারাই হলো আইপিও হান্টার, এবং এই 20% ছাড়া 80% মানি কামস ফ্রম দ্য অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয় আইপিও অ্যাকাউন্টে। তো এই জিনিসটাকে আমরা যদি স্ট্রিমলাইন করতে পারি, দুইটা জিনিস হতে পারে। একটা যেটা আমি বললাম যে 1 by 1 একটা করে হলো, এটা ছাড় হলো এই টাকা, আরেকটা ঢুকলো, ব্লক হলো, এই একটা মেকানিজম করা যায় কিনা এক। আর দুই হলো যে আরেকটা জিনিস সেদিন যারা মিজান বলছিলেন যে এটাও করা যেতে পারে, সেটা হলো যে আমরা অ্যাপ্লিকেশন অফ ইন্টেন্ট যদি নেই যে আমি ইন্টারেস্টেড আছি, লটারি হলো, আমি যদি পাই লটারিতে নাম উঠে আমি টাকা জমা করলাম, এক্সেস টাকা জমা হওয়ারই দরকার নাই, এই একটা মেকানিজম করা যেতে পারে। বাট সেজন্য আইনের পরিবর্তন করতে হবে। লালি ভাই, এটা কিন্তু একসময় ছিল। আচ্ছা, এটা কিন্তু একসময় ছিল যে আপনি কতগুলো শেয়ার চান, হ্যাঁ, অ্যাপ্লাই করলেন, টাকা ওই সময় দেওয়া লাগবে না, যখন আপনি অ্যালটমেন্ট পাবেন তখন আপনি টাকা দিলেন। হ্যাঁ, এটা কিন্তু একসময় ছিল আমার জানা মতে। এই একটা করা যেতে পারে। আরেকটা হলো যে যদি আমরা ওই রকম একটা সিরিয়াল করে দিই যে একটা ছাড় হলো আরেকটা ঢুকলো, একটা ছাড় হলো একটা ঢুকলো, সেটা হলো লালি ভাই, সেগুলো আরেকটু চিন্তা ভাবনা করে আমার মনে হয় স্টক এক্সচেঞ্জ থেকে একটা স্পেসিফিক প্রপোজাল রেগুলেটর কাছে দেওয়া যেতে পারে যে এইভাবে হইলে এটা মার্কেটের জন্য উপকারী। বর্তমান কমিশন কিন্তু বাজারের ব্যাপারে খুবই আন্তরিক, এবং এই কমিশনই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। না হলে এই টাকা যে বাইরে চলে যেত, এই লাইন ধরে ব্যাংকে জমা দিত, রিফান্ড হইতো, গন্ডগোল হইতো, এই জিনিসগুলো কিন্তু এখন অনেক স্ট্রিমলাইন চলে আসছে। এইটা কিন্তু এই কমিশনের অবদান, এই যে আজকে আপনি ব্রোকার, এবং প্রথম কিন্তু আমাদের ব্রোকাররা অনেকে মনে করছে যে আসলে বিষয়টা বোধহয় একটা জটিল, কিন্তু এখন কিন্তু ব্রোকাররা এটা অ্যাপ্রিসিয়েট করেন যে না, ইটস এ গুড ডিসিশন। অবশ্যই গুড ডিসিশন। আমি বললাম যে এই কমিশন কিন্তু ইতিবাচক সবকিছুর সাথে আছে, এবং এই বাজারের উন্নয়নের জন্য
যা যা যথেষ্ট কাজ করে চলেছে এবং যথেষ্ট অ্যামেন্ডমেন্ট যদি স্টক এক্সচেঞ্জগুলো, আমি মনে করি স্টক এক্সচেঞ্জ বলেন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বলে, যে কোনো জায়গা থেকে যদি বাস্তবসম্মত উন্নয়নমূলক কোনো প্রস্তাব দেওয়া হয়, ডেফিনেটলি এটা কমিশন চিন্তা ভাবনা করবে, বিবেচনা রাখবে। তো সেইটা যেহেতু আপনার মাথায় আসছে, এই বিষয়টা নিয়ে আরও এক্সারসাইজ করে স্টক এক্সচেঞ্জের সাথে কথা বলে, এখানে কিন্তু লিডিং ভূমিকাটা কিন্তু স্টক এক্সচেঞ্জকে নিতে হবে। জি অবশ্যই, কারণ এই বাজার গতিশীল হইলে, ভালো থাকলে স্টক এক্সচেঞ্জের ইনকাম বাড়বে, স্টক এক্সচেঞ্জের ইনকাম বাড়বে, আমি ব্রোকারের ইনকামও বাড়বে। তো সেখানে কিন্তু এটা কিন্তু এই যেহেতু বাজারটা স্টক এক্সচেঞ্জকে এখানে মুখ্য ভূমিকাটা নিতে হবে। আমাদের সময় প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। 1 মিনিটে ডক্টর জহির আপনি কি বলবেন? আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম, সবই ঠিক ছিল। এখন দেখেন আমাদের বিএসসিসিকে ধন্যবাদ আমি দিতে চাই এই জন্য যে তারা যে নিউ যে পাবলিক ইস্যু রুলস যেটা করেছে, সেখানে তারা কিন্তু ইনস্টিটিউটকে সম্পৃক্ত করেছে এবং সেটা ফিক্সড প্রাইস মেথডে এবং বুক বিল্ডিং এবং সব ক্ষেত্রে কিন্তু 50% কোটা কিন্তু এলিজিবল ইনভেস্টরের জন্য রেখেছে। বাট তারা যে ইনভেস্টমেন্টটা করবে তাদেরও তো ফান্ডের প্রয়োজন। আমার মনে হয় যে এই জায়গাটায় আমরা যদি কাজ করতে পারি, এখানটা যদি মানে আমরা যারা ডিলার যারা আছি বা যারা মার্চেন্ট ব্যাংক যারা আছে, যারা বা অন্যান্য যারা আছে, তাদের ফান্ডিংয়ের ব্যাপারটা যদি এনশিওর করা যায়, আমার মনে হয় এখানে আপনার ফান্ড ফ্লো আসবে এবং মার্কেটটা মেক হবে। এবং আমি আশা করি যে সেই জিনিসটা কর্তৃপক্ষ বিবেচনা করবেন, তাহলে মার্কেটের জন্য ভালো হবে। অবশ্যই, এবং আমি তো মনে করি যে ব্রোকার্স অ্যাসোসিয়েশন ক্যান টেক দ্য লিড। ওনারা যদি ব্যাংকারদের সাথে কথা বলেন, অবশ্যই, এবং ব্যাংকার অ্যাসোসিয়েশনের সাথে যদি কথা বলেন এবং এই জিনিসগুলো যদি ওনাদেরকে বুঝাতে পারেন, তাহলে অবশ্যই এগুলা আমার মনে হয় অলরেডি আমরা উদ্যোগ নিয়েছি। আমি রকিব রহমান সাহেবের সাথে কথা বলেছি, উনি রাজিও হয়েছে এবং আমরা হয়তো দুই একটা ব্যাংকে আমরা মুভ করবো, যাবো, কথা বলবো এবং ডেফিনেটলি তারা হয়তো একটা পজিটিভ আমরা কিছু বের করে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। শুধু কমার্শিয়াল ব্যাংকের উপর শুধু কমার্শিয়াল ডক্টর জহিরের এটার সাথে আমি যেটা যোগ করতে চাচ্ছি, এটা আসলে শুরু করতে হবে বাংলাদেশ ব্যাংক থেকে। ইটস এ ম্যাটার অফ পলিসি। এখন আপনার এটা যখনই আপনাকে একটা ব্যাংক টাকা ইচ্ছা থাকলেও দিতে পারছে না, বিকজ তার লিমিটেশন অফ দ্য এক্সপোজার। তো সেই এই ব্রোকারদের জন্য কোনো ফান্ডিংয়ের ক্রাইটেরিয়া ডিফারেন্ট হবে কিনা, সেইটার জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে ব্রোকার্স অ্যাসোসিয়েশনের পলিসিগত আলোচনা, পলিসিগত ডায়ালগ দরকার। ওইখানে পলিসি সেট হইলে ডক্টর জহির যেটা বলছেন যথার্থই, যেটা পলিসি দরকার, এবং এই পলিসিটা কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে কন্ট্রোল করেন বাংলাদেশ ব্যাংক, সেখানে বাংলাদেশ ব্যাংক। দর্শক মণ্ডলী, আজকে সময় একেবারেই শেষ, আমরা আলোচনার আগে বাড়াতে পারছি না। ধন্যবাদ ডক্টর জহির, ধন্যবাদ জনাব সাইদুর আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় এই চ্যানেলে আমরা মার্কেট ওয়াচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।